বণিক বার্তা নিয়মিত আয়োজন বণিক বার্তা নিউজরুমে আমি সুমন আফসার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক বিভিন্ন খবর ও তার বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আজকে বণিক বার্তার প্রথম পাতায় আরও অন্যান্য সংবাদের সাথে একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদের শিরোনাম হলো একে একে বন্ধ হচ্ছে বহির্বিশ্বের সঙ্গে আকাশপথে যোগাযোগ। মূলত সম্প্রতি ইটালিতে যাওয়া বাংলাদেশের বেশ কিছু যাত্রী তাদের দেহে কোভিড-19 শনাক্ত হওয়ার পর এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বিভিন্ন দেশে। তো এই প্রতিবেদনটি করেছেন বণিক বার্তার সিনিয়র রিপোর্টার মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল ভাই, আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই জানেন রিপোর্টটি আপনি করেছেন। একে একে এই আকাশপথে বাংলাদেশে যে যোগাযোগ বন্ধ হচ্ছে এটার পেছনের কারণ কি মনে হয়? ধন্যবাদ আফসার ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি এই রিপোর্টটা করার সময় আসলে এটা আসলে শুধু গতকালকের ঘটনাই নয়, দীর্ঘ সময় ধরে এটা হয়ে আসছিল। গত 1 থেকে 1.5 মাস ধরে বাংলাদেশের কিছু বিশেষ ফ্লাইট, যেহেতু করোনার সংক্রমণ শুরু হওয়ার পর সারা বিশ্বেই গত মার্চের পর থেকেই যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় আর কি, ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। তো সেই সময় যারা বিভিন্ন দেশে আটকা পড়েছিল, যেমন বাংলাদেশেও অনেকে এসেছিলেন, অন্য দেশের নাগরিক, অন্য দেশে পাসপোর্ট ধারী, তারা যেমন আটকা পড়েছিলেন, বিভিন্ন দেশে বাংলাদেশিরাও আটকা পড়েছেন। তো তাদেরকে নিয়ে আসা এবং তাদেরকে ফেরত দেওয়ার জন্য বেশ কিছু চার্টার্ড ফ্লাইটের অনুমতি দেওয়া হচ্ছিল নিয়মিত ফ্লাইটের বাইরে। তো এই চার্টার্ড ফ্লাইটে যারা যাচ্ছিলেন তাদের আসলে এখান থেকে তারা করোনার আক্রান্ত নয়, তারা সুস্থ আছেন এরকম করোনা নেগেটিভ সার্টিফিকেট তারা বহন করছিলেন, বা তারা যখন অ্যাম্বাসিতে যাচ্ছিলেন তাদেরকে এই কিছু বাধ্যবাধকতা ছিল। তো রোমে যেটা গতকালকে যেটা হয়েছে, গত পরশু দিনের ফ্লাইট ছিল, রোমে যে বিশেষ ফ্লাইটটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটা চালিয়েছিল, সেই ফ্লাইটেও যেসব যাত্রী গিয়েছিলেন তারাও সবাই আসলে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন। কিন্তু ওখানে যাওয়ার পর দেখা গেল যে হঠাৎ ওখানে যাওয়ার পর বিমানবন্দরে তাদেরকে আবার নতুন করে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করে দুঃখজনকভাবে 21 জন বাংলাদেশি যাত্রীর মধ্যে আবার করোনার পজিটিভ তারা দেখতে পেয়েছে, শনাক্ত করেছে। এটা যখন হয়েছে, এটা শুধু না, এর আগে আরও গত কয়েকদিনে আরও কয়েকটা ফ্লাইট বিমান পরিচালনা করেছিল রোমেই, সেখানেও একটি ফ্লাইটে 18 জন পাওয়া গিয়েছিল। সব মিলায় শুধু রোমেই করোনা সার্টিফিকেট নিয়ে যাওয়ার পরেও সব মিলায় 40 জনের মতন প্রায় করোনা পজিটিভ হয়েছেন। এইটা হওয়ার পরে তখন তারা দেখলো যে সার্টিফিকেট নিয়ে আসার পরেও করোনা দেখা যাচ্ছে, তো তারা বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নেয় এবং তারা গতকালকে হঠাৎ করে 1 সপ্তাহের জন্য বাংলাদেশের সাথে যে কোনো ধরনের চার্টার থেকে শুরু করে অন্য ডেস্টিনেশন হয়েও যে ফ্লাইটগুলো যায় সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পর হয়তো তারা নতুন কোনো ডিসিশন নেবে। তো এইটা হচ্ছে গতকালকের ঘটনা। এর আগেও এরকম কিছু ঘটনা ঘটেছিল অন্যান্য দেশে, যেমন জাপানে একটা ফ্লাইট ছিল, সেটাও বিশেষ ফ্লাইট, সেখানে যারা গিয়েছিলেন তাদের মধ্যে 4 জনকে পাওয়া গিয়েছিল। এর বাইরে দক্ষিণ কোরিয়ায় আমাদের অনেক মানুষ থাকেন, কেউ ওখানে শ্রম ভিসায় থাকেন, কেউ স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছেন, আবার কিছু আছে যে ব্যবসা বাণিজ্য করেন, চাকরিও করেন। তো তারাও করোনার আগে ছুটি কাটাতে যারা এসেছিলেন তারা আটকা পড়েছিলেন। তো দক্ষিণ কোরিয়া যাদের করোনা পরিস্থিতি মোটামুটি ভালোভাবেই মোকাবেলা যখন করে ফেলেছিল, তখন তারা চিন্তা করলো তাদের তো কিছু লোকজন যারা বিভিন্ন দেশে গিয়ে আটকা পড়েছে, বাংলাদেশি বা অন্য দেশের নাগরিকও, তাদেরকে তারা ফিরায় নেওয়ার একটা উদ্যোগ নেয়। তো ফিরায় নেওয়ার উদ্যোগ নেওয়ার পরে তারা ওইভাবে বাংলাদেশ থেকেও নেয় অনেকে। তো বিশেষ কিছু ফ্লাইটও এখান থেকে যায়। তো সেই ফ্লাইটেও দেখা যায় যে ওখানে যাওয়ার পর যারা গিয়েছিল প্রথম দফায় 3-4 জনকে পজিটিভ পাওয়া গেল। পজিটিভ পাওয়ার পরে তাদেরকে আইসোলেশনে রাখা হলো। রাখার পর বিশেষ ফ্লাইটটা কিছুদিনের জন্য অফও রাখা হয়েছিল। পরে আবার ভালোভাবে পরীক্ষা করে নিয়ে যাওয়া হবে এই শর্তে আবার নতুন করে আরও কয়েকটা ফ্লাইট দক্ষিণ কোরিয়া যাওয়া হয়। এই যাওয়ার পর দেখা যায় যে আবার পাওয়া যায় যে যেসব বাংলাদেশি গিয়েছেন তাদের মধ্যে আবার করোনা পজিটিভ ওখানে যে শনাক্ত হয়। এরপর দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের সাথে ফ্লাইট বন্ধ করে দেয়। তো এইটা তো শুধু বিশেষ ফ্লাইটের কথা বলছি। এছাড়াও আসলে বহির্বিশ্বের সঙ্গে আমাদের অনেকগুলো দেশের সাথেই সরাসরি যোগাযোগ যেগুলো ফ্লাইট ছিল সেগুলো বন্ধ আছে। কিছু দেশের সঙ্গে চালু আছে, যেমন চীনের সঙ্গে আমাদের সরাসরি ফ্লাইট চালু আছে। কিন্তু সেখানেও একই অবস্থা যে চীনে
যে ফ্লাইটটা চালু আছে সেখানে বাংলাদেশি কোনো ন্যাশনালিটি যেতে পারে না ওই ফ্লাইটে। ওই ফ্লাইটে আসলে যান হচ্ছে যারা চীনের নাগরিক বাংলাদেশে আছেন বা যারা বিভিন্ন প্রয়োজনে চীনে যাওয়া আসা করেন তারা যায়, অথবা কার্গো পরিবহন করে, অথবা চীন থেকে যদি কোনো বাংলাদেশি ফেরত আসতে চায় যারা ইতিমধ্যেই সেখানে আছেন তারা ওই ফ্লাইটে যায়। একইভাবে চালু করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট ইউএইর, এবং কাতারেও ফ্লাইট চালু হয়েছে বাংলাদেশের, কিন্তু সেখানেও আসলে ফ্লাইট চালু হলেও তারাও কিন্তু বাংলাদেশিদেরকে ঢুকতে দিচ্ছে না। তারা ওই ফ্লাইটটা শুধুমাত্র ট্রানজিট হিসাবেই নিয়েছে, যে বাংলাদেশ থেকে যারা যাবে বাংলাদেশি ন্যাশনালিটির লোক তারা অন্য কোনো ডেস্টিনেশনে যদি যেতে চায় তারা কাতার এয়ারওয়েজ বা এমিরেটস ব্যবহার করে ওই ডেস্টিনেশন হয়ে যাবে। তো এভাবে আসলে ধীরে ধীরে বিভিন্ন সময় আমাদের আন্তর্জাতিক গন্তব্য ছোট হয়ে আসছিল। যেমন টার্কিশ এয়ারলাইন্স দীর্ঘ সময় বন্ধ থাকার পরে গত জুলাইয়ের 3 তারিখ থেকে তারা আসলে ফ্লাইটটা শুরু করার কথা ছিল। তারাও হঠাৎ করে ট্রাভেল এজেন্সিগুলোর জন্য তারা টিকিটের সিস্টেমও উন্মুক্ত করে দিয়েছিল, অনেক টিকিট বিক্রি হয়েছিল কারণ অনেকে আটকা পড়েছে যারা যেতে চায়, আর এখন টিকিটের মূল্য অনেক বেশি, তারপরেও মানুষ প্রয়োজন যেতে চায় এবং প্রচুর টিকিট বিক্রি হয়ে গেছে। সবগুলো ফ্লাইটের টিকিট তারা সেল করে ফেলেছিল 3 তারিখ থেকে শুরু করে 4-5। তখন হঠাৎ করে এই জুলাইয়ের শুরুর দিকে তুরস্ক সরকার ঘোষণা করে যে অনিবার্যত কারণবশত এই ফ্লাইটটা বন্ধ রাখার কারণ কি তারা দেখিয়েছে যে কিছু দেশের, যেখানে বাংলাদেশের নাম উল্লেখ করেনি, সেখানে বলেছে কিছু দেশের করোনা পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় নেই, এই কারণে তারা এটা আন্তর্জাতিক ফ্লাইটটা শুরু করার ক্ষেত্রে কিছু দেশকে রেস্ট্রিকশনে রাখছে কিছুদিনের জন্য। এইসব দেশের তালিকা বাংলাদেশ, এইসব দেশের তারা কোনো তালিকা প্রকাশ করেনি, কিন্তু আনঅফিসিয়ালি আবার বাংলাদেশের ফ্লাইটটাও তারা বন্ধ করেছে। আচ্ছা, তার কারণ উল্লেখ করা হয়নি যে করোনার জন্য, কিন্তু আসলে ওভারঅল সিচুয়েশনের জন্যই তারা বন্ধ করেছে, এবং সেখানে তারা বলেছিল করোনার সিচুয়েশন তারা দেখবে। এটা 7 তারিখ পর্যন্ত তারা বাংলাদেশের ফ্লাইটটা বন্ধ করেছিল। 7 তারিখ পরে ফ্লাইট শুরু হওয়ার কথা ছিল। গত পরশুদিন আবার তারা নতুন একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে তারা বলেছে আগামী 15ই জুলাই পর্যন্ত তারা এই পরিস্থিতিটা দেখবে, যে কি পরিস্থিতি যাচ্ছে, শুধু বাংলাদেশে না কয়েকটা দেশ, বিশেষ বিশেষ কিছু দেশ। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ফ্লাইটও বন্ধ আছে। তো এই হলো বিষয়টা। আসলে কিছু গন্তব্য খোলা থাকলেও আস্তে আস্তে আমাদের গন্তব্য ছোট হয়ে আসছে, কারণ আমাদের যে করোনার পরিস্থিতির কারণে অনেক দেশ হয়তো ভাবছে যে দেখি আর কিছুদিন। এই পুরো বিষয়টা নিয়ে আমি আজকে এই রিপোর্টটাই করেছিলাম। তারপর একটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে ছোট্ট করে, বাংলাদেশের প্রথম মানে আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার পর প্রথম ফ্লাইটটি গিয়েছিল রোমে। জি। তো আবার সংক্রমণের কারণে, সংক্রমণ শনাক্ত হওয়ার কারণে সেখানে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেটা আপনি লিখেছেন আজকে প্রতিবেদনে। এটা আসলে এই বিষয়টা নিয়ে আরেকবার একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে যেখান থেকে আমাদের ফ্লাইটের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হলো, সেই জায়গাতে গিয়ে আমরা আবার একটা সীমিত হয়ে আসলো আমাদের সেই সুযোগটা। এটা কি একটা কী ধরনের বার্তা দিচ্ছে আমাদের দেশের শ্রমবাজার কিংবা আমাদের দেশের প্রবাসীদের জন্য? আমাদের প্রবাসী ওখানে যারা আছেন এখন বাংলাদেশি, বিশেষ করে ইতালিতে রোমে যারা আছেন, তাদেরকে কিন্তু এখন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের সরকার বিশেষভাবে তাদেরকে সবাইকে পরীক্ষা করার উদ্যোগ নিয়েছেন, যে যেই জায়গাগুলোতে বাংলাদেশিরা বেশি থাকে তাদেরকে টেস্ট করানো হবে। এবং এইটা কিন্তু বাংলাদেশিদের কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, যে এক ঘরে হয়ে না যায়, এরকম একটা সমস্যা হতে পারে। আর একটা বিষয়, যে অন্য দেশে যে ফ্লাইট চালু হয়েছিল, যেমন বাংলাদেশের থেকে যে করোনার সার্টিফিকেট নিয়ে যে বিভিন্ন দেশে যাচ্ছিল, যে নেগেটিভ কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট যাচ্ছিল, সেটাও এখন প্রশ্নের মুখে পড়েছে। যেমন এমিরেটস, কাতার এয়ারওয়েজ, এগুলো বাংলাদেশ থেকে যখন বিভিন্ন দেশে ট্রানজিট প্যাসেঞ্জার নিয়ে যায়, এমনকি কানাডা অথবা যুক্তরাষ্ট্রেও যে যাচ্ছে বাংলাদেশ থেকে যারা, তারা তো হয়তো এমিরেটস এয়ারলাইন্স এবং কাতার এয়ারলাইন্সের মাধ্যমে যায়, সেখানে কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকলেই যথেষ্ট ছিল, করোনা নেগেটিভ সার্টিফিকেটটা বিমানবন্দরে দেখাতে হতো না। তো এখন গত পরশুদিন থেকে নতুন করে আবার চালু করেছে এমিরেটস এয়ারলাইন্স, একটা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে যে যাত্রীরা তাদের ফ্লাইটে যেতে যাবেন তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে, এবং এটা অবশ্যই আগের 72 ঘন্টার মধ্যে হতে হবে। এবং এক্ষেত্রেও তারা উল্লেখ করে দিয়েছে এই সার্টিফিকেটটা কোথা থেকে নিতে হবে।
কোনো সাধারণ হাসপাতাল থেকে নিলে এটা গ্রহণযোগ্য হবে না, এটা অবশ্যই সরকারি স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে নিতে হবে এবং এখানে ওই সরকারি স্বীকৃত প্রতিষ্ঠিত ইনস্টিটিউটের স্বাক্ষর থাকতে হবে এবং যে ব্যক্তি ভ্রমণ করবেন সেই ব্যক্তির পাসপোর্টের যেই স্পেলিং তার নামে আছে সেই নামেই হতে হবে, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার সবই ওই করোনা সনদে উল্লেখ থাকতে হবে। মানে বিষয়টা আরও একটু কঠিন হয়ে গেল। এরকম প্রতিষ্ঠানের কি কোনো তালিকা দিয়েছে না, যে কোনো সরকারি তালিকা তারা দেয়নি, তারা ওভারঅল বলেছে যে সরকারি স্বীকৃত যে ইনস্টিটিউটগুলো আছে, আচ্ছা, সরকার যেগুলোকে স্বীকৃতি দিবে সেগুলো সাধারণ জায়গা থেকে হবে না। কিন্তু এখানে একটা বড় সমস্যা তৈরি হতে যাচ্ছে সামনে, কারণ তারা বলেছে যে যারা সার্টিফিকেট, করোনা সার্টিফিকেট নিয়ে যারা ভ্রমণ করবেন, করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাত্রীদেরকে, তাদেরকে ভ্রমণের আগের 72 ঘন্টার মধ্যে এই সনদটি নিতে হবে। আমরা যতটুকু দেখেছি বা বিভিন্ন ভাবে আমরা পূর্বের অভিজ্ঞতায় যা দেখেছি, বাংলাদেশে বিভিন্ন জায়গায় করোনার পরীক্ষাগুলো করাতে নমুনা দেওয়া এবং নমুনার থেকে রিপোর্টটা পেতে একটু দীর্ঘ সময় লেগে যায়। সেক্ষেত্রে এই 72 ঘন্টা যাত্রীরা কিভাবে পাবেন? 72 ঘন্টার মধ্যে তাদের কি হয়তো স্পেশালি কোনো সরকার থেকে যদি ব্যবস্থা করা হয় যে বিদেশগামী যাত্রীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা, এইরকম ছাড়া আসলে যাত্রীরা ফ্লাইট মিস করার একটা সম্ভাবনা থেকে যাবে। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক রোগী অভিযোগ করেছেন যে আমাদের পত্রিকাতে এই বিষয়টা রিপোর্টও ছাপা হয়েছে আজকে, যে করোনা সনদ ছাড়া হাসপাতালগুলোতে চিকিৎসা হচ্ছে না। তো করোনা সনদ নিতে অনেক সময় লেগে যাচ্ছে, স্যাম্পল দিতে সময় লাগছে, আবার সনদ পেতে সময় লাগছে। সো এই করোনা সনদের কারণে হয়তো দেখা যাবে যে আমাদের বিদেশগামী যাত্রীরাও একটা বিড়ম্বনার মুখে পড়তে যাচ্ছে। এটা এমিরেটস বলেছে, হয়তো আগামীকাল কাতার এয়ারওয়েজ বলবে, সামনে অন্য এয়ারলাইন্স বলবে, হয়তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও বলবে। সো এই বিষয়টা আসলে একটা বড় রকমের সমস্যা হতে পারে যদি দ্রুত এটা কোনো ডেডিকেটেড বিদেশগামী যাত্রীদের জন্য ডেডিকেটেড কোনো ব্যবস্থা করার না হয়। এমিরেটস তো সম্প্রতি চালু করলো, এটা গতকাল চালু করেছে বোধহয় নতুন করে। এখন এটা বলার সময় এসেছে কিনা আপনি বলতে পারবেন, সেটা হলো যে বাংলাদেশ থেকে যে সনদগুলো দেয়া হচ্ছে, করোনা নেগেটিভ সনদ সার্টিফিকেট, সেটার আসলে গ্রহণযোগ্যতা কতটুকু? এই বিষয়ে কি কোনো ধরনের ফিডব্যাক পেয়েছেন কিনা? এই বিষয়ের ফিডব্যাক একটা আমি ছোট্ট উদাহরণ দিতে চাই। যেমন আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ঢাকা থেকে লন্ডনের ফ্লাইট চালাচ্ছে সপ্তাহে একটা করে। তো এই ফ্লাইটে যেসব যাত্রীরা যাচ্ছেন তাদেরকে করোনা সনদ, নেগেটিভ সনদ নিতে হচ্ছে না। জি, তাদেরকে ওখানে যাওয়ার পর টেস্ট করা হচ্ছে এবং প্রতিটা ফ্লাইট ঢাকা থেকে ছাড়ার পর লন্ডনে নামার আগে 2 ঘন্টা আগেই যিনি পাইলট থাকেন তাকে প্রতিটি যাত্রীর শারীরিক অবস্থার একটা রিপোর্ট পাঠাতে হয় সংশ্লিষ্ট এয়ারপোর্টে। উনি অনলাইনে ওটা পাঠিয়ে দেন। জি, বিমানের ফ্লাইটটা চালানো হচ্ছে ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে। আপনি যে অবশ্যই জানেন যে ড্রিমলাইনারে আকাশেও ইন্টারনেট ফ্যাসিলিটি আছে। তো বিমানিক ওটা ব্যবহার করে যাত্রীদের সর্বশেষ তথ্যটি জানিয়ে দেন। কোনো যাত্রীর শারীরিকভাবে কোনো খারাপ পরিস্থিতি পেলে তারা ওই যাত্রীকে অফলোড করেন বা ফেরত পাঠায় বা আইসোলেশনে রাখেন। তো সেক্ষেত্রেও কিন্তু এই বাংলাদেশের সার্টিফিকেটটা তাদের লাগতো না, যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে কি না, এটা দরকার ছিল না। আর সবচেয়ে বেশি একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে যে সম্প্রতি পরপর কয়েকটি জায়গায় করোনা সনদ নিয়ে খারাপ ভুয়া সনদ দেওয়ার বিষয়টা গণমাধ্যমে উঠে এসেছে। এমনকি গত পরশুদিন র্যাব একটি হসপিটাল, রিজেন্ট হসপিটালকে ধরেছে, আটক করেছে, তাদেরকে ভুয়া সনদ দেওয়ার বিষয়টা নিয়ে উল্লেখ করেছে। তো এই রকম সামগ্রিক বিষয়, এই বিষয়গুলোর আন্তর্জাতিক গণমাধ্যমেও যায়। সেক্ষেত্রে করোনা সনদ এবং এই কারণেই কিন্তু এমিরেটস ঘোষণা দিয়েছে যে সরকারি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকেই নিতে হবে, যাতে অন্য কোনো জায়গা থেকে বা এরকম ছোটোখাটো কোনো জায়গা থেকে না হয়। তো করোনা সনদের বাধ্যবাধকতা ছিল না, এখন হয়তো আস্তে আস্তে চলে আসবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর আপনি জানেন যে বিমান সম্প্রতি বেশ কিছু উড়োজাহাজ সংগ্রহ করেছে তাদের আন্তর্জাতিক রুট সম্প্রসারণের অংশ হিসেবে। তো এর মধ্যেই তো কোভিড পরিস্থিতি তৈরি হলো, বেশ কিছু ফ্লাইট চালু করেও এখন আবার কমিয়ে আনতে হচ্ছে। জি, বিমানের ব্যবসায়িক পরিকল্পনায় করোনা কতটুকু প্রভাব ফেলছে
অনেক প্রতিষ্ঠানের সঙ্গে বিমানের বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আফসার। বিমানের যে বিষয়টি, বিমান গত 10 বছরে অনেকগুলো বোয়িং থেকে সরাসরি সুপরিসর উড়োজাহাজ কিনেছে, যেগুলো আসলে লম্বা দূরত্ব পাড়ি দিতে সক্ষম এবং অনেক যাত্রী একসাথে পরিবহন করতে সক্ষম। সর্বশেষ গত 2 বছরে বহরে আরও কয়েকটি ড্রিম লাইনার যুক্ত করা হয়েছে। বিমানের পরিকল্পনা ছিল যে এবছর বিমান আরও নতুন পূর্বের ডেস্টিনেশনগুলো তো ফ্লাইট পরিচালনা করবে এবং আরও অনেকগুলো লম্বা ডেস্টিনেশনে তারা যাবে, কিন্তু হঠাৎ করে কোভিড পরিস্থিতির কারণে বিমান তাদের এই পরিকল্পনাটা কাজে লাগাতে পারেনি। মানে শুধু তো পারেনি তাই না, বর্তমান রুটগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে। বিমানের এয়ারক্রাফটগুলো বিমানবন্দরে পড়ে আছে। বিমান এখন করছে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে বিভিন্ন দেশে। রাষ্ট্রীয় ক্যারিয়ার হওয়ার কারণে প্রবাসী যারা আছেন তারা বিমানেই ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। দূতাবাসগুলো যখন চার্টার্ড ফ্লাইটের আয়োজন করেন, বিমানের সঙ্গে যোগাযোগ করেন, তো গত 3 মাসে বিমান 100টির বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে এবং এ থেকে 200-250 কোটি টাকার মতন 100 কোটি টাকার মতন আয়ও করেছে। কিন্তু এই যে চার্টার্ড ফ্লাইটগুলো বিমান চালাচ্ছে, এর বাইরে যে নিয়মিত ফ্লাইট সেগুলো আসলে সব বন্ধ আছে। শুধু ফ্লাইট চালু আছে হচ্ছে ঢাকা লন্ডনে সপ্তাহে 1টি করে যায়। এই মাসের শুরুর দিকে, জুলাই মাসের শুরুর দিকে বিমান ঘোষণা দিয়েছিল যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং আবুধাবিতে সপ্তাহে 3টি করে ফ্লাইট পরিচালনা করবে এবং তারা টিকিটও বিক্রি শুরু করে দিয়েছিল। কিন্তু আবার সেটা বাতিল করতেও বাধ্য হয়েছে, কারণ বিমান যে ফ্লাইটটা শুরু করতে চেয়েছিল, টিকিট বিক্রি করছিল হচ্ছে 2 দেশেই যাওয়া আসার ফ্লাইটের টিকিট বিক্রি করছিল। ওখানে যেসব আমাদের প্রবাসী ভাইরা আছেন, শ্রমিক, তাদের কাছেও টিকিট বিক্রি করেছে। কিন্তু সিভিল এভিয়েশন যখন পারমিশনটা দিয়েছিল, তখন সিভিল এভিয়েশন বলেছিল যে দুবাইয়ের ন্যাশনালিটি যারা আছে তারা ভ্রমণ করতে পারবে। জি, ঢাকা থেকে যারা যাবে দুবাইয়ের ন্যাশনালিটি হলে অথবা রেসিডেন্ট কার্ডধারী যারা, তারা কিন্তু যেতে পারবে। আচ্ছা, বাকিরা সবাই ট্রানজিট যাত্রী হবে। তো বিমানের আসলে ট্রানজিট যাত্রী তো এরকম নেই, কারণ বিমানের ফ্লাইট হচ্ছে ডিরেক্ট ঢাকা টু দুবাই, দুবাই টু ঢাকা, ঢাকা টু আবুধাবি। আবুধাবি থেকে অন্য কোথাও বিমানের ফ্লাইট নেই। সেক্ষেত্রে বিমান করতে পারতো সর্বোচ্চ, তারা কোড শেয়ার করে যেতে পারতো কোনো এয়ারলাইন্স, সেটা তারা করেনি। তো এই কারণে বিমানের ঢাকা দুবাই এবং ঢাকা আবুধাবি ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হয়েছিল। সম্প্রতি মালয়েশিয়ার সঙ্গে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কিন্তু সেখানেও একটা ক্লজ দেওয়া আছে যে কারা যেতে পারবে। মালয়েশিয়ার নাগরিক, যে সমস্ত বাংলাদেশি মালয়েশিয়ার নাগরিক হয়েছেন অথবা মালয়েশিয়ায় বিয়ে করেছেন, অথবা ছাত্র হিসাবে মালয়েশিয়ায় পড়াশোনা করছেন, বৈধ ভিসা আছে এবং প্রফেশনাল, এর বাইরে কেউ মালয়েশিয়া যেতে পারবে না বাংলাদেশ থেকে। এইটার কারণেও দেখা গেছে যে আসলে আমাদের ঢাকা মালয়েশিয়া রুটে আসলে ম্যাক্সিমাম যাত্রী ছিল হচ্ছে শ্রমিক, আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা এবং ট্যুরিস্ট। তো এই 2 ক্যাটাগরিতে যেতে পারবে না। সেই কারণে বিমানের ঢাকা মালয়েশিয়া রুটটাও বিমান অপারেট করতে পারছে না, কারণ যাত্রী পাবে না বিমান। একইভাবে সিঙ্গাপুরের ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সেইটাও বিমান আগামী সেপ্টেম্বরের আগে চালু করতে পারতেছে না, কারণ সেখানেও আমাদের ম্যাক্সিমাম যাত্রী ছিল আসলে আমাদের প্রবাসী শ্রমিকরা। তো তারা যেহেতু আসা যাওয়া করতে পারবে না, বিমান আসলে ওটাও চালাতে পারতেছে না। তো সব মিলায় বিমানের আন্তর্জাতিক ফ্লাইট আসলে বলা যায় যে যেই গন্তব্যগুলোতে বিমান সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করতো, মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্য, সৌদি আরব, কাতার, ইউএই এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, এগুলো ভালো গন্তব্য ছিল, বিমানের লাভজনক গন্তব্য ছিল। এগুলোর কোনোটাতেই বাংলাদেশিরা যেতেও পারছে না, আসতেও পারছে না। বিশেষ ফ্লাইটে যেতে পারছে, যেগুলো 2 দেশের সরকারি পর্যায়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে বাছাই করার পর যাদেরকে ওই দেশে অনুমতি দেয়, বাংলাদেশে অনুমতি দেয়, তারা শুধুমাত্র যাওয়া আসা করতে পারে, সেগুলো অবশ্যই চার্টার ফ্লাইট। এই কারণে বিমান নিয়মিত ফ্লাইটও চালাতে পারছে না। তো বিমানের এখন আবার বিমান ডোমেস্টিক ফ্লাইট শুরু করতে গিয়েছিল, দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত মাসে ডোমেস্টিক ফ্লাইট চালু করার অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কিন্তু বিমান সেখানেও যাত্রী পায়নি। যাত্রী না পেয়ে বিমান প্রথম দিন দুটো ফ্লাইট অপারেট করার পর বিমান অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রেখেছে। বেসরকারি এয়ারলাইন্সগুলো ফ্লাইট চালাচ্ছে, কিন্তু বিমানের আসলে যাত্রী পাচ্ছিল না। প্রতি ফ্লাইটে 4-5টি যাত্রী পাচ্ছিল।
সব মিলায় বিমানের আসলে উড়োজাহাজ আছে কিন্তু ফ্লাইট নেই, এই কারণে বিমান একটা বড় রকমের ক্ষতির মধ্যে আছে। বিমান চেষ্টা করছে চার্টার ফ্লাইট দিয়ে কোনোভাবে টিকে থাকার, যাতে কর্মীদের বেতন দিতে পারে এবং নিজেদের খরচ কিছুটা হলেও চালাতে পারে। সব মিলাই পরিস্থিতি যতদিন পর্যন্ত না স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত আসলে বিমানের ভালো পরিস্থিতিতে বা ব্যবসায়িকভাবে ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। এই পরিস্থিতিতে আপনার সব দেশেই আসলে যেহেতু ফ্লাইট বন্ধ ছিল অনেকদিন, বিমানের ক্ষেত্রে একটু আলাদাভাবে বলতেই হচ্ছে, কারণ হচ্ছে বিমানের সাম্প্রতিক সময়ে বেশ কিছু সম্প্রসারণের পরিকল্পনা ছিল, তারা বেশ কিছু সরাসরি উড়োজাহাজ সংগ্রহ করেছে। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আফসার একটা। প্রিয় দর্শক, আজ 8 জুলাই বাংলাদেশে কোভিড সংক্রমণ শনাক্ত হওয়ার 4 মাস পূর্ণ হলো আজকে। অন্যান্য দেশের ক্ষেত্রে কোভিড পরিস্থিতির ক্ষেত্রে আমরা যে ধরনের পূর্বাভাস দেখতে পাই বা গতি প্রকৃতি দেখতে পাই যে ধরনের, বাংলাদেশের ক্ষেত্রে আসলে সেটা এখনও বোঝা যাচ্ছে না। বাংলাদেশের সংক্রমণের গতি এখনও ঊর্ধ্বমুখী 4 মাস পরও। করোনা সংক্রমণ প্রতিরোধে শারীরিক দূরত্ব বজায় রাখুন, নিরাপদে থাকুন। সাম্প্রতিক বিভিন্ন খবর ও তার বিশ্লেষণ নিয়ে আমরা থাকছি ডিজিটাল মাধ্যমে। চোখ রাখুন www.bonikbarta.net-এ। ধন্যবাদ সবাইকে।